আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন। আজকে আমরা আলোচনা করব রোগীলিপি, কেস টেকিং, যেটা ইংরেজিতে বলা হয় কেস টেকিং। রোগীলিপি বা কেস টেকিং আমরা গত দিনে পড়ছি, রেপার্টরি শিখছি। রেপার্টরির ধাপ, রেপার্টরির চ্যাপ্টার কয়টা আছে, রুব্রিক কি, সাব রুব্রিক কি, রুব্রিকের স্তর পড়ছি আমরা। কিন্তু রেপার্টরি শিখলে তো হবে না, আমাদের মেইন রেপার্টরি শেখার উদ্দেশ্য হলো কি, রোগীলিপি শেখা। ভালো ডাক্তার হতে গেলে, ভালো চিকিৎসা দিতে গেলে আপনাকে অবশ্যই ভালো রোগীলিপি শিখতে হবে। সেদিন আমরা টাচ আলোচনা করছি, তাহলে রোগীলিপির সাথে আমরা যদি ভালো রোগীলিপি শিখি, তাহলে রোগীলিপির সাথে প্রত্যেকটা ওষুধ নির্বাচনের জন্য আমাদের সহজ হবে। তার আগে অনেক আলোচনা করা দরকার ছিল, কিন্তু সেই সুযোগটা নাই। এই সুযোগটা, এটা এটা পড়লে অনেক অনেক কিছু বুঝতে পারছেন না। আমার আইডি দেওয়া আছে এই বিষয়টা। রোগীলিপ ধাপ কয়টা আমরা সেদিন পড়ছি? 8টা। কি বলতে পারবেন? বলতে পারবেন? এক একজন ডাক্তার একইভাবে রোগীলিপি করছেন। যেমন ডাক্তার ফারুকি একটা রোগীলিপি লিখছেন রোগীলিপি 1, এটা কিনছেন, যারা কিনছেন। তারপরে ডাক্তার ক্যান্ট লিখছে, ক্যান্টের একটা অনুবাদ করছে ডাক্তার শাহিন মাহমুদ। সবাই এই কথাগুলো বিভিন্ন ভাষায় এই বইটা পড়ছে, বিভিন্ন ভাষা সবাই মানে ঘুটি খাটি ঘুরি ফিরি একই। তাই কি করছে, গোছালো করছে। আপনি যদি এটা জানেন, জানার পরে কি করবেন, আপনি আপনার মতো করিয়া বসে করতে পারবেন। এই লক্ষণগুলো কেউ আগা পাশা করে লিখছে, এর বাইরে কিন্তু নাই। আমি যতটুকু দেখছি আমার এই 10 বছরের জীবনে, এখানে এটা পুরোটি রেপার্টরির সাথে সম্পৃক্ত। কোথায় কোন পেজে কোন রুব্রিক দেওয়া আছে, এটাও যদি আপনি ভালো করে বোঝেন আর করতে পারেন, আমার মনে হয় না যে আপনি রোগীলিপি করতে বা রোগীকে ওষুধ দিতে, আপনি থেরাপিউটিক দেন আর মায়াজমিক দেন আর কনস্টিটিউশনাল দেন, ফান্ডামেন্টাল দেন আর জিগজ্যাগ দেন, সমস্যা হওয়ার না কথা না। আর চোখ বন্ধ করে দেন। এখানে প্রায় বইয়ের পেজ আছে 200 পেজের মতো। এই বইটা যদি আপনারা 215 কি 16 যায় পড়েন, অনেক কিছু বিষয় দেওয়া আছে। এই রোগীলিপি ধাপ যে 8টার মধ্যে, প্রত্যেকটা ধাপের মধ্যে আবার ভাগ আছে, ধাপ আছে, আবার প্রত্যেকটা ধাপের মধ্যে ভাগ আছে। যত ক্ষুদ্র হবে তত আপনি কি সূক্ষ্ম ওষুধের মধ্যে আসবেন। 8টা রোগীলিপির ধাপ আমরা সেদিন শুনছি। বলেন, কি বলতে পারবেন? কয়টা ধাপ? 1 নম্বরে আমাদের কি, রোগী পরিচিতি। লেখি তাহলে নাকি আমরা নাকি 1 নম্বরে রোগী পরিচিতি, পরে পেশার হিসেব পরে। 1 নম্বরে রোগী লিপির ধাপ কয়টা? রোগী লিপির ধাপ হলো 8টি। ধাপ হলো কয়টা? 8টা। আপনি যদি এটাই না ভালো, যদি গোছালো শিখলে হবে কি, আপনি ভালো পরিষ্কেস্টিং করে ভালো রোগী লিপি করতে পারবেন, ভালো চিকিৎসক হতে পারবেন, রোগী ভালো হবে, আপনার দ্বারা মানুষ উপকার পাবে। সবাই সবাই তো কেউ না কেউ, যারা ওষুধ দেয়, তারা পেটুক দেখ আর কনস্টিটিউশনাল দেখ আর রোগীলিপি করে দেখ, সবাই কিন্তু রোগীলিপির বাইরে কেউ নেই, রিপার্টরির বাইরে কেউ করতে পারে না। কেউ মনে মনে করে, কেউ সরাসরি করে। মনে মনে কলা খাওয়ার থেকে কি আমরা বাস্তবতা কলা খাওয়া অসুবিধা কি? যারা ওষুধ দেয় এরা কি রোগীলিপির বাইরে আছে? এক কথা দিলে এক কথারও রোগীলিপি আছে। যারা তারা কি রেপার্টরির বাইরে আছে? যতগুলো কথা আছে আমাদের, প্রত্যেকটা তথ্য আছে রেপার্টরিতে। তাহলে ধাপ কয়টা আমাদের? 8টা ধাপ। 1 নম্বর ধাপ হলো কি, রোগী পরিচিতি। রোগী রোগী পরিচিতি যদি না হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন আমাদের কি একটা রোগী? রোগী পরিচিতি, এই রোগী পরিচিতি দিলে বিভিন্ন মানুষের গঠন কি, আল্লাহ পৃথিবীতে বিভিন্ন গঠন দিয়েছে, একটার সাথে একটা মিল নাই। এই যে হোমিওপ্যাথিরও একটার সাথে একটার মিল নাই, ইন্ডিভিজুয়াল। এই 4জনকার যদি জ্বর, এই 5 জনে আমরা আছি, বা যে আমরা 100 জন থাকি, 100 জনের যদি জ্বর হয়, দেখা যাবে যে মিনিমাম 10টা পার্থক্য, 10টা মেডিসিন লাগবে। সবার এক মেডিসিন দিয়ে ভালো হবে না। আমার ঠান্ডা ভালো লাগে, আপনার গরম ভালো লাগে, আপনি আমার মাথা ব্যথা মানে পট্টি বাঁধছেন, ও আবার দেখা যাচ্ছে যে খোলামেলা বাতাসে দৌড়াচ্ছি, ও আবার উনি আবার দেখা যাচ্ছে যে কোকড়ানে শুয়ে আছে। ভিন্ন মেডিসিন আছে। আমি ঠান্ডা চাচ্ছি, পিপাসা বেশি,
পায়খানা শক্ত ব্রাউন নিয়ে, ইনি কাঁপতেছে, বিগার উঠে গেছে বেলেডোনা, ইনি ঘন ঘন পানি খাচ্ছে, আর শটপটা নিয়ে এসছে আর্সেনিক, উনি কাঁথা মরে দিয়ে আছে রাস্ট্রাক্স, উনি পেট কোহা লাগিয়ে আছে, ব্যথা করতেছে, এক পাঁচ বা কলোসিন। এই যে পার্থক্য, আপনি যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য না বোঝেন তাহলে কি হবে? আপনার মনে করেন যে আপনি ক্যাম্পিং এ গেছেন, আপনার সামনে 100 রুগী দাঁড়িয়ে আছে, আপনি যদি ওখানে কি করবেন? এই বিষয়গুলো জানা, রুগী ভালো জানবেন, আপনাকে ওই এই রুগী পরিচিতি দেখিয়েও আপনি ওটা ওষুধ দিতে পারবেন। তাহলে আমরা রুগী পরিচিতি পাইলাম, পরে আমরা ভাগি ভাগি পড়বো। তারপর 2 নম্বর হলো বর্তমান কষ্টের বিবরণ, এটাকে ইংরেজিতে বলা হয় কি প্রেজেন্ট কমপ্লিমেন্ট। লেখেন, মুখস্থ করেন, মুখস্থ একদিনে হবে না। বর্তমান কষ্টের বিবরণ, এই বর্তমান কষ্টের বিবরণ যদি আপনি না জানেন, তার কি কষ্ট নিয়ে আসছি, তার মাথা ব্যথা, কপালে ব্যথা করতেছে, দেখা যায় কপালের একদম এই যে এটাকে বলা হয় এমিনেন্স অ্যাবভ ফ্রন্টাল সাইডের, এই ছোট ছোট বিষয়গুলো আপনি না জানেন, ওইভাবে ওষুধের আপনার ভাগ করা আছে। গেলা বেলায় আপনার এই যে এটার নাম হলো গেলা বেলা, আপনি জানেন না, ওটা লেখা কোথাও বই লেখা আছে রুট অফ ফ্রন্টাল অথবা কোনো গেলা বেলা লেখা আছে। আপনি যদি না বোঝেন, আমি না বুঝি, তাহলে কি হবে? দিতে পারবো? বর্তমান কষ্টের বিবরণ, এই যে বর্তমান কষ্টের রুগী কতটা আসতে পারে, তার 10টা সমস্যা থাকতে পারে, 10টা বিবরণ লিখতে হবে আপনাকে। এই বর্তমান কষ্টের বিবরণ বললে আপনার একুট রুগী কি ক্রনিক রুগী সবই হ্যান্ডেলিং করতে পারবেন, বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বর হইলো সার্বজনীন অবস্থা, যখন আমাদের ক্রনিক অবস্থা, ক্রনিক কেস, সর্বদৈহিক অবস্থা। এই সার্বজনীন অবস্থা কি? আমাদের পিপাসা, জিবে, খাদ্য, চোখ, আমরা পরে আঙ্গিক লক্ষণ। আপনার আমাদের এই সার্বজনীন অবস্থা কি? মুখ থেকে একদম ঘাম পর্যন্ত। তাহলে আমাদের এই সার্বজনীন অবস্থা কি জানতে, যদি না জানি তাহলে আমরা ক্রনিক রুগী ওই যে আপনার কমন লক্ষণ আর আনকমন লক্ষণ চেঞ্জ করতে পারবো না। একজনকার মিষ্টি পছন্দ, সে গরম খাবার খায়, সে একগুয়েমি রোগ মানে ডিক্টোরিয়াল লাইকিউবেনিয়া রোগী, একগুয়েমি, যা করবে তাই, নিজের সিদ্ধান্ত নিজে নিবে, কারোর কথা শুনবে না, সবার কথা শুনবে, নিজের ভিতরে সেটা ঠিক। এটাকে বলা ইংরেজিতে বলা হয়, এটা বলা হয় ডিক্টোরিয়াল। তারপরে কি সাধারণ লক্ষণ, কি লক্ষণ? সাধারণ লক্ষণ, সাধারণ মানে জেনারেল লক্ষণ। সাধারণ লক্ষণ কি? তার এর মধ্যে কি সাধারণ লক্ষণ, তার মানে এর মধ্যে থাকবে কি, এটা সব বুঝাচ্ছি পরে। সাধারণ লক্ষণের মধ্যে 5টা ধাপ আছে, কয়টা ধাপ সেটা বুঝাবো, তারপরে ছোট ছোট ধাপ আছে, এগুলো আপনারা নিজে পড়ে নেবেন, শুধু মেইনটা দরকার আমার যেটা, সেটা আমি আপনাকে দেখে শিখাবো। 5 নম্বর, 5 নম্বর হলো কি যৌন জীবন, যৌন যৌন জীবন লেখেন। 6 নম্বর, মানুষের কি আছে? মন ছাড়া মানুষ আছে? মনের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা মনের গুরুত্ব লক্ষণ সমান সমান 10টা সার্বজনীন লক্ষণ, আর একটা সার্বজনীন লক্ষণ সমান সমান বা সাধারণ লক্ষণ সমান সমান 10টা পার্টিকুলার লক্ষণ। এই বিষয়ে যদি না বোঝেন। 7 নম্বর, অতীত ইতিহাস, অতীত রোগের ইতিহাস বা ইতিহাস লেখলে হবে, 5 স্টোরি, এটা লেখেন ইতিহাস। তারপরে আমরা কি মায়াজম, তাহলে মায়াজম ছাড়া আমরা আছি। সেদিন আমি 2টা বিষয় আলোচনা করেছিলাম, রোগী পরিচিতি আর বর্তমান কষ্টের বিবরণ নিয়ে আলোচনা করছিলাম, আপনি মনে ছিলেন না? তাহলে 8টা ধাপ পাইলাম, লেখেন। এই বইটা সবাই কিনবেন, ওটা 2-3টা বই যার যে বিষয় স্বার্থ কিনবেন, এটা বই বারবার পড়বেন, তাহলে কি হবে, আত্মস্থ হবেন, আপনার মতো করে আপনি সাজাইতে পারবেন, আপনার মতো আপনি সাজাইতে পারবেন। এটা মানে লাইভ টেস্টিং করার কথা ছিল, তো লোকজনের তো নাই, যে একজনকে দাঁড় করিয়ে দেখছেন না? তাহলে এখন বলতে পারবেন, বলেন রোগী লিপির ধাপ কয়টা, কয়টা ধাপ বলেন, একজন বলেন।
মায়াজাম কয় প্রকার জানেন? প্রধানত 3 প্রকার মায়াজাম, কিন্তু এখন আমাদের মায়াজাম হচ্ছে কয় প্রকার? 5 প্রকার হয়ে গেছে। আমরা 4 প্রকার, ক্যান্সার সহ 5 প্রকার। এখন বিভিন্ন ভাবে আমরা জানি, অনেক আছে, তা আমাদের অত জানার দরকার আছে। যেটুকু না জানলে নয়, আমরা সেটাই জানবো, বেসিকটা। স্যার পানির বোতল জানতাম। হ্যানিম্যানের সময় আমাদের কি ছিল না, হ্যানিম্যানের সময় ওই সময় তো প্র্যাকটিস অফ মেডিসিন ছিল না, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ছিল না, অনেক কিছুই গ্যাপ ছিল। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বর্তমান সাথে। কেন আমরা এই রোগী পরিস্থিতির সাথে আপনার রোগের ওষুধের সম্পর্ক আছে। আপনি যদি একটা রোগীর পরিস্থিতি না জানেন, রোগীর নাম ঠিকানা না জানেন, এই রোগীর নাম ঠিকানা নিতে গেলে কি লাগবে? রোগীর নাম, বাপের নাম, বাড়ি কোথায়, বয়স। এটা এক নম্বর আগে শুনুন। এই তাহলে কি আপনার একজন হিন্দু মানুষ, একজন মুসলমান, একজন দেখা গেলো সাঁওতাল, তার আচার আচরণ, তার কালচার, তার আচার অনুষ্ঠান, তার ধর্ম ভিন্ন না? আপনাদের সাথে আমাদের ভিন্ন না? খাবার দাবার অনেক সব ভিন্ন আছে। আমরা, আপনারা গরু মাংস খান না, আমাদের তো প্রিয়। এই বিষয়গুলা জড়িত না। তাহলে আমি যদি এই রোগী পরিচিতি না জানি, তার নাম ঠিকানা বা তার ধর্ম যদি না জানি, তাহলে কি আমি ম্যানেজমেন্ট যেতে পারবো? শুধু একে হবে, কিন্তু ম্যানেজমেন্ট যেতে পারবো না। ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার ওষুধ কাজ করবে না। তাহলে আমাদের 1 নম্বর হলো কি, রোগী পরিচিতির মধ্যে 1 নম্বর হলো কি? নাম ঠিকানা। নাম পেশা আলাদা, নাম ঠিকানা এগুলো পরে। আগে 1 নম্বর নাম ঠিকানা। নাম ঠিকানা, নাম ঠিকানা 1 নম্বরে। নাম ঠিকানা, নাম ঠিকানা মধ্যে কি থাকবে? নিজের নাম, বাপের নাম, বয়স আর ঠিকানা, সাথে মোবাইল নাম্বার নেবেন। ওষুধ আপনি দিয়েছেন, বা ওষুধের রোগী হলে পাল্টে দিয়ে যান নেট নম্বর। আপনি পরে জিজ্ঞেস করে দেখলেন আপনার নেট নম্বর হয়েছে, রোগী কল দিয়ে ওষুধ খাওয়ার দরকার নেই, বা কত দূর গেছি ডাকলেন। অনেক সময় ওষুধ দিতেও ভুল হয়। যদি মোবাইল নাম্বারটা থাকে, তাহলে কি আপনি পরবর্তীতে 2 দিন পরে খোঁজও নিতে পারবেন রোগীর ভালো মন্দ। রোগীর সাথে আপনার আর্থিক সম্পর্ক হবে, রোগীটা তখন আপনার কাছে কি কনফিডেন্স পাবে, তখন আপনার কাছে চিকিৎসা নেবে। অনেক রোগী আমার কাছে 5 বছর থেকে চিকিৎসা করে, আছে যাইও না, 5 বছর 10 বছর থেকে আছে। সেদিন যে আপনি তো ছিলেন না, ও আগে 30 টাকা দেয়, আমরা 30 টাকা দেয়। 10 বছর থেকে আছে, গরিব মানুষ, আমি যাও নিয়ে খাও, কোথাও যাবে না, যতই সমস্যা হোক। তাহলে আমরা নাম ঠিকানার মধ্যে কি কি পাব নেব? নিজের নাম, বাপের নাম, বয়স, মোবাইল নাম্বার আর গ্রামের নাম। গ্রাম মানে যেমন যদি বাড়ি লালমনি থেকে আপনি লালমনি লিখবেন, যত শর্ট করে আপনি লিখতে পারেন। উদাহরণ দেই, যেমন নাম দেখেন, এই দাদা অমৃত লিখলে, এই যে শুধু সংক্ষিপ্ত করতে চান, অমৃত চন্দ্র 35, পীরগঞ্জ। আগে লেখা তৃতীয় লিখতে হবে, এটা লিখবেন। মৃত্যু, বা যদি মৃত্যু থেকে মৃত্যু লিখবেন, নাহলে নাই। যোগেশ, তারপর পীরগঞ্জ লিখলেন, আমার আপনি লেখা হয়েছে, সংক্ষিপ্ত যত করতে পারেন। পীরগঞ্জ, মোবাইল নম্বর, হইল না? তাহলে এটা কেন দরকার আমাদের? যে একজনের সাথে আরেকজনকে পার্থক্য করতে গেলে নাম ঠিকানা লাগবেই, বাধ্যতামূলক। যত শর্ট করে করতে পারেন আপনাদের ব্যাপার। 2 নম্বর হলো আমাদের পেশা। ইংরেজিতে কি হয়? অকুপেশন। হ্যাঁ, সেটা তো আপনার রুগী, সব রুগী আপনার বুঝবে না, যেটা বুঝবে সেটা আপনাকে বুঝতে হবে। পেশা, এই পেশার সাথে আমাদের ওষুধের সম্পর্ক। পেশার সাথে এখন শোনেন, একজন মাটির কাজ করে, যারা পাল, এদের ক্যালকুলেট কাজ ভালো কাজ করে। তাহলে আপনি যদি পেশা জানেন, তাহলে কি তার ওষুধ নির্বাচন হচ্ছে না? একজন উকিল, অ্যাডভোকেট, ওর ওষুধ আছে। ডাক্তারের ওষুধ আলাদা, কোষ্টিকামের ডাক্তাররা বেশিরভাগ কোষ্টিকাম, তারা এরা মানব সেবা কি দাতা, ওখানে ফেজা করে, ওদের নাইট গালার সমস্যা বেশি,
লাইকোপোডিয়াম আর্জেন্ট নাইট কাজ করে ভালো আচ্ছা, উকিলদের। আর্জেন্টাইনটা তো অহংকারী। সেটা হইলে পরে, ওরা ওরা তো অহংকারী করে। ওরা অহংকারী। লাইকোপোডিয়াম এলে ভালো কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, এলে করছেন এই পেশা জাতীয় মানুষ। তারপরে যারা গান গায় এদেরও আর্জেন্ট নাইট, কোষ্টিকাম, জেলসেমিয়াম, ড্যান্সিং, নাচে। এখানে রুগী আসছে, আপনি মোবাইল কল দিছি আর মোবাইলে আপনি দিচ্ছেন রিংটন, আর রুগী শুয়ে যায় দাদাং দাদাং, তাহলে ওষুধ কি? ও তো সবসময় আনন্দ উল্লাসে থাকে। ট্যারেন্টুলে, হেসপেনিয়া, নেটটাম মিল্ক, ট্যারেন্টুলে, হেসপেনিয়া বা নেটটাম, এই যে মনে কাছে পাইলেন। এই যদি পেশা সম্বন্ধে ধারণা থাকে, খনির মধ্যে কাজ করে, পাথরে কাজ করে, করিয়ে তাদের লাঞ্চের সমস্যা হয়েছে, সাইলিসিয়ে, খনিতে কাজ করে, সাইলিসিয়ে, কেন মাটির নিচে কাজ। তাহলে পেশা কত গুরুত্বপূর্ণ, এলে তো আপনাদের শর্ট করে লেখা উচিত ছিল, সব তো মনে থাকবে না। প্রত্যেকটা পেশার সাথে প্রত্যেকটা আপনাদের ওষুধ নির্বাচন হলো না, যদি আপনি একুট হিসেবেও দেন তাহলে কি এই পেশার সাথে আমাদের ওষুধের সম্পর্ক আছে না? কি কি ওষুধ পাইলাম, তাহলে তাহলে কি যদি আমরা রোগী পরিস্থিতি না জানি তাহলে এই ওষুধ নির্বাচন করতে পারবো, সঠিক ওষুধ দিতে পারবো স্যার? তাহলে পেশা জানা কত গুরুত্বপূর্ণ। একজন আছে হইলো আপনার অফিসার, ব্যাংকের অফিসার, সারাদিন বসে বসিয়ে কাজ করে, আর একজন হলো লেবার আছে, দুইজন করে একই ওষুধ হবে? ওইটা সার্টিনিটি পার্সন, নাক্সবাম, লাইকোপোডিয়াম। আর দুজন কাজ করে আসছে মাটির হলো ব্রাউনিয়া, রাস্টক্স। এই যে আপনাকে ডিফারেন্স, এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী কি বললো? লাইকোপোডিয়াম, লাক্সবাম, সেডেন্টারি পার্সন, আরো অন্যান্য মেডিসিন মেলা আছে, কমন যারা সেটাই বলতেছি। একজন লেবারি করে আসছে, তার আরো হাঁটছে। হার্ড পরিশ্রম করে আসছি, তার সব শুকিয়ে গেছে, আপনি যদি দেন, ব্রাউনি যদি না দেন তবে রুগী ভালো হইবে? এখন সে ওর লিফটিং কাজ, লেবারি কাজ করে, ওর ইয়ে সরকি গেছে কোমর, তো এখন তাকে দিতে হবে কি রাস্তা, রাস্তা দিয়ে দেবেন। পেশার সাথে সম্পৃক্ত আপনার ওষুধ না? তাহলে আমরা পেশা পাইলাম। তারপরে 3 নম্বর হলো ফিজিক্যাল মেকআপ বা শারীরিক গঠন, ইংরেজিতে লিখি পিএইচ তে হলো ফিজিক্যাল মেকআপ বা শারীরিক গঠন। শারীরিক গঠন, এটা গুরুত্ব কত বলেন? 3 নম্বর হলো ফিজিক্যাল, এইটা হলো ফিজিক্যাল মেকআপ, পিএইচএমসি। লম্বা খাটো কালো ফর্সা। ভালো গুরুত্ব মানে কি, একজন লোক যদি মোটা ফেটি হয় আর খালি ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া কাপ, লম্বা হলে গ্রাফাইটিস আগে দেখেন নেবে, গ্রাফাইটিস, ফুজে, জেলস, ক্যাপসিকাম, মোটা থলথলে, মোটা থলথলে। ফ্যাট ফ্যাট। আগে আগে ফেটি ধরেন, আগে ফেটি ধরেন, তাহলে মোটার ওষুধ পাইলাম না আমরা। তারপর যদি এখন থিন দেখি আমরা, থিন মানে পাতলা, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম স্যার আমরা এটা আর কি ফসফরাস, আর শুনতে থাকেন, লাইকোপোডিয়াম, ফসফরাস, পৌষ্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, আর ক্যালকেরিয়া ফস, তারপরে এলাম সালফার, এই যে লম্বা, থিন, পাতলা, টিউবারকুলিনাম। তাহলে মেডিসিন আলাদা হইলো না। এখন দেখা গেল থিন, তার চেস্ট ন্যারো, ফসফরাস, টিউবারকুলিনাম, ওষুধ আলাদা হইলো না। ফিজিক্যাল মেকআপ কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন একটা একটা ছেলে আসলে দেখবেন যে সে খাটো বেটে, ডরফিনেস, মানসিক ভাবেও বেটে, খর্ব, তাহলে কি ভ্যারাইটি কার্ব, তাহলে শারীরিক গঠনের সাথে আমাদের ওষুধের সম্পর্ক আছে না? এই ওষুধগুলো যদি আপনারা না করেন, তাহলে যে না জানেন, তাহলে কি রুগী করতে ওষুধ নির্বাচনের সমস্যা হবে না? আপনি জানেন তাহলে কি হবে? হুম, তাহলে আমরা কয়টা বুঝলাম? 3 নম্বর গেল, ফিজিক্যাল মেকআপ গেল, গাড়ি দেই নাকি? ফিজিক্যাল আরো 2টা আছে, বলেন আর 2টা কি? সেদিন বলছিলাম রুগী পরিস্থিতি আর হলো রুগী পরিস্থিতি, আর আলোচনা করেছিলাম রুগী পরিস্থিতি, আর হলো বর্তমান কষ্টের বিবরণ। এই বইটার মধ্যে প্রথমে দেওয়া আছে ফিজিক্যাল মেকআপ, বুঝছেন? এই বইটা কিনবেন সবাই। বৈবাহিক অবস্থা? প্রত্যেকটারে ওষুধ দেওয়া আছে। পেশার মধ্যে দেখেন কত লেখ দেওয়া আছে, পেশার মধ্যে 21টা দেওয়া আছে, 21টা।
তথ্য। এই 21টাও যদি আপনি জানেন, তা আপনার মতো লিমনের কাছে কেউ শারীরিক গঠনে দেওয়া আছে, দেখেন কি আছে, মেদ প্রবণতা, ওবেসিটি। আমি তো মাত্র কয়টা বললাম। শীর্ণতা আছে, শীর্ণতার মধ্যে আছে 16টা। তারপর উচ্চতা আছে, লম্বা। তারপরে রং বর্ণ, এই যে বর্ণ দিয়েও আছে, কালো, কালো বর্ণের রোগ, পুষ্টিগ্রাম অ্যাসিড নাইট, এই যে পালস, নারী স্বাভাবিক অস্বাভাবিক আছে। তারপরে কি এখন, তারপরে হলো বৈবাহিক অবস্থা। তারপরে কি, ম্যারেজ আছে কিনা, মানে বৈবাহিক অবস্থা বা বৈবাহিক অবস্থা। কেন আমাদের এটা দরকার বলতে পারেন, কি কেন দরকার বৈবাহিক অবস্থা জানার এই রোগী পরিস্থিতির মধ্যে? একজন বিয়ে করছে কেবলমাত্র, একজন বিয়ে করে নাই, একজন কুমারী, একজন বিধবা, একজন স্বামী পরিত্যক্তা, মনের পরিবর্তন হবে। একজন স্বামী শোনে নাকি, স্বামী পরিত্যক্তা। তাহলে এই এদের সাথে ভিন্ন 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 ওষুধ আছে না, বৈবাহিক অবস্থা কেন জানা দরকার? কেন জানা দরকার? এটা কুমারী মেয়ে, হঠাৎ করে তার কি কুমারী মেয়ে, তার হঠাৎ করে ব্রেস্টে দুধ আসতেছে, তো অস্বাভাবিক ব্যাপার না? অস্বাভাবিক ব্যাপার না? তার মেডিসিন আছে, পালসে দিলে কি না মার্কসাল, দুধ আসতেছে। এখন মনে করেন যে একটা বিধবা, তার স্বামী মারা গেছে অনেক আগে, এখন তার হলো যৌন চাহিদা বেড়ে গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার নাকি? অনেকদিন নাই, কিন্তু কেন আসলো? অস্বাভাবিক, অস্বাভাবিক না? তাহলে কুনিয়াম, একটা অবিবাহিত মেয়ে, তার অনেক যৌন চাহিদা, কুনিয়াম। কিন্তু যদি সে এক্সেস অহংকারী হয়, অহংকারী হয় এবং কি হয়, অহংকারী হয়, আর এক্সেস এক্সেস তার যৌন সেক্স থাকে, তাহলে কি হয়, তাহলে প্লাটিনা। কেন? সে এই বয়সে কি হয়, বিভিন্ন ছেলের সাথে সেক্স করে, ফসফরাসের রোগী, দেখতে সুন্দর, অল্প বয়সে প্রেম করে, তার যৌন চাহিদা বৃদ্ধি হয়ে গেল, সে সেক্স করতে চায়। আপনার নেট্টাঙ্গের রোগী, বৈবাহিক অবস্থা যদি না জানে, দেখেন মনে করেন যে 5 সাল বাপ ডিসি অফিসে চাকরি করে, ডিসি বউ হলো, স্বামী হলো ডিসি, বউ এখন প্রেম করে কি ড্রাইভারের সাথে প্রেম করে ভাই গেল। এই যে আপনি যদি এই বিষয়গুলো না জানেন, বৈবাহিক অবস্থা, তারপর আসছে আপনার কাছে চিকিৎসা নিতে, যে আমি আগে ডিসির বউ ছিলাম, এখন ড্রাইভারের বউ, তাহলে ওষুধ শেষ হবে না আমাদের, ন্যাট্টাম মিউর। তাহলে বৈবাহিক অবস্থা জানার দরকার নাই, আছে না? একটা ছেলে বিয়ে করছে, মনে করেন এখন তো 30 বছর বয়স, দেরিতে বিয়ে করলো। কেন দেরিতে বিয়ে করলো? অবশ্যই ঘাটতি আছে, সেক্সুয়াল ঘাটতি আছে। হয়তো না, দুইটা সমস্যা থাকতে পারে। আর্থিক, তার সাথে পরিকল্পনা, সাইকোটিক রোগী দেরিতে বিয়ে করে, পরিকল্পনা করে, আপনার সাইকোটিক মেডিসিন আসবে। অথবা দেখা গেল যে তার শারীরিক অবস্থা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ইন্টারকোর্স করছে, করার পর দাঁড়িয়ে দুর্বল, সে ভয়ে বিয়ে করতেছে না, ভয় হলে আলাদা মেডিসিন। ফেয়ার অনেক সময় হ্যান্ডেলিং, প্রচুর হ্যান্ডেলিং করছে, এই যে প্রচুর এখনো করার ইচ্ছা। সেদিন একটা ব্যাংকের লোক আছে, 45 বছর 47 বছর বয়স, এখনো তার স্ত্রী হ্যান্ডেলিং করার, মেডিসিন কেউ করে না, টিউবার করে নাম, মেডিসিন আলাদা হচ্ছে না। বৈবাহিক অবস্থা আমাদের দরকার আছে না স্যার? তাহলে বৈবাহিক অবস্থা সম্বন্ধে আমরা ধারণা পাইলাম তো। তাহলে কয়টা ধাপ গেল আমাদের? স্যার এটা কি মনের উপর ডিপেন্ড করে? অবশ্যই। স্ত্রী পাশে শুয়ে আছে তবে হ্যান্ডেল, ওটা তো এই বিষয়ে যদি না জানেন, এটা এরিয়াটা সাইকিক। এটা তো টিউবারকুলার রোগী, তার নিজে নিজে ধ্বংস করছে, নিজে নিজে সাইলেন্ট কিলার। টিউবারকুলার বিফোর না এলে মেডিসিন ভালো কাজ করে, যদি না বোঝে, দেখা গেল যে আপনি যদি অন্য কন্ডিশন আসে, তবু আপনাকে 2-1 ডোজ টিউবারকুলাম দিতে হবে, তাহলে কি আস্তে আস্তে কমে যাবে। অথবা যদি বেশি খুব হিস্ট্রি হয়, বিফোরনে দিতে হবে, তাহলে আস্তে আস্তে কমে যাবে। তারপরে আমাদের কি 5 নম্বর ধাপ হলো কি, পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক, এই পারিপার্শ্বিক অবস্থা মানে কি, কে বলতে পারবেন? পারিপার্শ্বিক অবস্থা হলো আপনি যেখানে বসবাস করেন, তার তার পরিবেশ, তার পরিবেশ কিরকম। আপনার বাড়ি কি পুকুর ধারে বাড়ি, নদীর ধারে বাড়ি, নালার ধারে বাড়ি, বাস ধারে কাছে বাড়ি, সারা বিল্ডিং বাড়ি, বস্তিতে বাড়ি, সারাদিন আপনি রোদ পাচ্ছেন, তাহলে আপনি কি সুস্থ থাকবেন এই যে এই গরমের সময়? এখন আপনার মনে করেন যে একটু যদি ঠান্ডা লাগে, আর আপনার নদীর ধারে বাড়ি, তাহলে আপনি কি হবে, একদম চাল রাস্তা ছেলে কাজ করবে। আপনি যদি না জানেন, এই পারিপার্শ্বিক অবস্থা না জানেন, বস্তির মধ্যে থাকে, ঘিঞ্জি পরিবেশে ডায়রিয়া হচ্ছে,
আর দাঁড়িয়ে থামতেছে না, ভালো 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 হচ্ছে না, ক্রনিক হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনার তথ্য জানা দরকার আছে না, পারিবারিক অবস্থা। এখন আপনার কানের সমস্যা, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, কিন্তু রাস্তার ধারে বাড়ি। ডাক্তার সাহেব, আমি তো শব্দ শব্দ সহ্য করতে পারতেছি না। আপনি কি ওষুধ দিবেন? ম্যানেজমেন্ট কি দিবেন? তার বাড়ি রাস্তার ধারে, 24 ঘন্টা তার অল টাইম গাড়ি রাস্তা চলতেছে। তাকে কি পরামর্শ দিতে হবে? তাহলে আপাতত আপনি কি করেন? স্থান পরিবর্তন করেন। টিউবারকুলার রোগীদের, আমাদেরকে যক্ষা রোগীদের স্থান পরিবর্তন কি? খোলা বাতাসে যাইতে বলা হয় কেন? নদীর ধারে যাইতে বলা হয় কেন? ওখানে গেলে এই টিউবারকুলার জীবাণুগুলো কি দ্রুত হয়ে যায়, মারা যায়। ধ্বংস হয়। মনে করেন টিউবারকুলার রোগীতে, মনে করেন আপনি একবার যদি সার মুখ দিয়ে হাজার 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 লক্ষ লক্ষ বেড়ায়, কিন্তু যদি আল্লাহ রোগ কিছু ক্ষমা না দিত, সবার টিউবারকুলার হয়ে যেত। আপনি কথা, আমি কথা বলতে যেয়ে বেড়াচ্ছি, আপনি সবাই বেড়াচ্ছে, কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কারণে এফেক্টেড হয় না। যারা এফেক্টেড হয় কেন? এরা প্রবণতার কারণে এফেক্টেড হয়। তাহলে রোগীর পরিস্থিতি আমরা জানলাম। কয়টা ধাপ? 5টা ধাপ। কয়টা রোগী নিবি? ধাপ কয়টা? পরিস্থিতি ধাপ কয়টা? হ্যাঁ স্যার, থাকে কম। না
একজনের ছোট আমি হচ্ছে 700 900 দিন ইসলাম তো চার্জ বেশি থাকে না। চার্জ কিছু দিতে হয় তাহলে। আমি অত ভাবে জানি না তো। কালকে খেয়াল করা হলো না তো, ওটা দেখি ওটা দেখি চার্জের জন্য। চার্জের মধ্যে তাহলে আমরা রুগী পরিস্থিতি জানলাম। তাহলে আমরা একটা ধাপ জানলাম, রুগী পরিস্থিতি 5টা ধাপ কয়টা? 5টা। নাম ঠিকানা, পেশা, বৈদিক অবস্থা, আগে পড়বেন কি ফিজিক্যাল মেকআপ। হঠাৎ যদি বিয়ে করতে নাই তাহলে হবে আপনারা যদি বডি দেখতে হবে। তারপরে কি বৈবাহিক অবস্থা, তারপরে পারিবারিক অবস্থা, তারপরে এদের মধ্যে নিবেন ওয়েট নেন, তার প্রেশার নেন, হাইট নেন, এগুলো আমাদের কি ভ্যারি করে। ওবেসিটি লোক 60 বয়স হইলো 50 বছর, ওজন হলো 80 কেজি, 50 হলো 70 বছর, ওজন হলো 40 কেজি, দিন দিন কমে যাচ্ছে। এইগুলো দরকার আছে না? জি হাইট অনুযায়ী আমাদের ওজন আছে। কারণ আমার যদি 5 ফিট 2 ইঞ্চি হয়, 60 62 কেজি পর্যন্ত, 65 পর্যন্ত আমার ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা বিপি নেবো, কারো হাই প্রেশার থাকতে পারে, কারো লো প্রেশার থাকতে পারে। তাহলে এই ওষুধ কি আমাদের নির্বাচন হবে ওই বিষয়ে। তাহলে আমরা রোগী পরিস্থিতি জানলাম। তাহলে আমরা দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয়তে কি আলোচনা হয়েছিল বলেন? আরেকটা আলোচনা করছিলাম আমরা, বর্তমান কষ্টের বিবরণ। বর্তমান কষ্টের বিবরণ। এই সেদিন আলোচনা করছিলাম বর্তমান কষ্টের বিবরণ। এই যে ধাপ কয়টা জানেন? কয়টা ধাপ? মেলা কয়টা বলেন? 10টা পাঁচটা 10টা। এটাই তো মেইন। এই রুগী লিপি ধাপ যদি না বোঝেন, এই বর্তমান কথা যদি না বোঝেন, রুগীর এক লেমনের 10টা রোগ। 10টা রোগ ওষুধ কি 10টা দিবেন? রোটেটিভ ডিভাইস কতদিন থেকে রুগী লিপি ধাপ কয়টা? 10টা আরে না, 8টা। রুগীর কি খাবারটা রুগী লিপির ধাপ কয়টা? 8টা। তার মধ্যে 1 নম্বর ধাপ হইলো রুগী পরিস্থিতি। রুগীর পরিস্থিতির পর কি দরকার আমাদের? বর্তমান কষ্টের বিবরণ।